একটা দারুণ খুশি সংবাদ আছে সত্যবতী। হস্তিনাপুরের রাজা মহারাজ শান্তনু স্বয়ং তোমাকে বিবাহের প্রস্তাব। কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব পাণ্ডবদের মধ্যে হলেও সূত্রপাত কিন্তু ঘটিয়েছিল সেই উচ্চবর্ণের হিন্দুদের কাছে খোঁচা খাওয়া সত্য। সত্যবতী দাদা, শুনুন শুনুন, সত্যবতী হচ্ছে মহাভারতের শুরুর দিকে ছোট্ট একটা চরিত্র, আমরা এখানে সবাই জানি। আপনি কিন্তু ফের বাজে কথা বলছেন। ভাই কোনো বাজে কথা বলছেন? আপনি জায়গা বসুন, প্লিজ জায়গা বসুন, আমার কথা শুনুন শুনুন। দেখুন দেখুন, কি করে বোঝাই আপনাদের? বেশ, দেখুন সমুদ্রে যখন সুনামি হয়, সমুদ্রের ওপর বড় বড় ঢেউ ওঠে, ওঠে ওঠে কি ওঠে তো হাজার হাজার লোক মারা যায়, কিন্তু তার আসল কারণটা লুকিয়ে থাকে সমুদ্রের গভীরে। সত্যবতী ওই রকমই বুঝলেন, মহাভারতের একেবারে গভীরে লুকিয়ে থাকা একটা মহাপ্রলয়ের কেন্দ্রস্থল। এটা আমার প্রথম থেকে জানিয়ে রেখেছিলেন বলে প্রয়োজনের সময় তিনি মহর্ষি ব্যাসদেবকে ডাকতে পারেন। মহারাজ পাণ্ডুকে বিবাহকালে সন্তান যদি আপনার অঙ্কে বিরাজ করত, তাহলে আপনার সঙ্গে সঙ্গে সেও আজ এই বংশের অংশ হিসেবে শিখত। সৃজনের 24 বছর পূর্ণ হলো। আমরা 2000 সালে শুরু করেছিলাম নাটক। 24 বছরের দল, অজস্র ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি। এবছরে আমাদের নতুন প্রযোজনা বহমান, বিষয় মহাভারতের, কিন্তু এমন একটি বিষয় এবং মহাভারতের এমন একটি আখ্যান পর্ব নেওয়া হয়েছে যেটাতে মনে হয় সব সমসাম। পরিষ্কার করে বলুন তো, নাটক মহাভারতের উপর হলে আপনাদের আপত্তিটা কোথায়? ঠিক কোথায়? নতুন করে কি দেখাবেন দাদা? মহাভারত নিয়ে নাটকও এখানে হয়ে গেছে, টিভিতে বহুবার হয়ে গেছে। এক জিনিস কি দেখাবেন? সেই তো পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সম্পত্তির লড়াই, পাশা খেলা, একই জিনিস দাদা, আর ভালো লাগে। ঠিক বলেছেন, ঠিক ঠিক ঠিক, কিন্তু আপনি যেগুলো বললেন তার কোনোটা আমাদের আজকের নাটকে দেখা। নাটকে সত্যবতী সব, এবং সত্যবতী হচ্ছে রাজনীতি করে, তারই আঙুল হেলানোতে পুরো নাটকটা, পুরো যুদ্ধ, মানে সব ব্যাপারটা সত্যবতীর মাথার থেকে, মানে ওর মস্তিষ্ক থেকেই বেরিয়েছে যা যা, সেটাই এই নাটকে দেখানো হয়েছে, যেটা আমরা আগে কখনো এইভাবে দেখিনি। তো অচেনা সত্যবতীকে তাদের কাছে চিনিয়ে দেওয়া এবং সেই জায়গায় বিশ্বাসযোগ্যতা অর্জন করা, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আর ঘৃণা করি ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মহান সাজার তঞ্চকতা। পিতা, আমি তো এখনো নিজেকেই ক্ষমা করতে পারিনি সেদিনের ভুলের জন্য, তাই আবার সিঁদুরে মেঘ দেখেই শঙ্কিত হচ্ছি। বলছো তো? আজ যেমন আপনি খুশি মহারাজ শান্তনুর সঙ্গে আমার বিবাহ সম্পন্ন করে সমাজে অনেকটা উঁচুতে উঠে যাবার প্রত্যাশা, সেদিন আমিও তাই ভেবেছিলাম। আমার মনে হলো আমি বুঝি দাস কন্যা দিয়ে কথা বলতে কি, যখন থেকে আমাকে স্ক্রিপ্ট দেয়া হয়েছে, এই চরিত্রটা বুঝতে 6 মাস সময় লেগেছে। মানে এই ব্যাসদেব যে মহাভারতে 32 বার এসেছেন এবং বিভিন্ন রকমভাবে এসেছেন, আমি জানি না কতটা আমি এই চরিত্রটাকে জাস্টিফাই করতে পেরেছি। ভীষ্ম এখানে সত্যবতীর দ্বারা যেভাবে ব্যবহৃত হয়েছে এবং সম্পূর্ণভাবে নিরাসক্ত থেকেছে এবং আলটিমেটলি গিয়ে সামান্য হলেও প্রতিবাদ করার চেষ্টা করেছে যখন দুর্যোধন সিংহাসনে বসে, এই চরিত্রের জার্নিটা এরকম। তো সেটা করতে গিয়ে আমার অন্যরকম মনে হয়েছে টিভিতে, সিরিয়ালে এবং পড়েও। যেটুকু ভীষ্মকে আমরা ভাবতাম বা তার চরিত্রের গঠন যেরকম, সেটা সম্পূর্ণভাবে ভিন্ন একটা অভিজ্ঞতা তৈরি করেছে আমার এই নাটকের ক্ষেত্রে। তোমার কুশল জানতে এলাম। সেটা তো রাজমাতা নিজেই বলে দিতে পারতেন। তার কাছ থেকে তো শুনে এলাম তুমি আবার
ঋতুমতী হয়েছ? কে আছিস? বড় কঠিন কার্যের দায়িত্ব দিচ্ছেন মাতা। যোগ্য মানুষকেই তো কঠিন কার্যের দায়িত্ব দেওয়া হয়। আমার এই বিকর্ষক রূপ দেখে অম্বিকা যদি আমাকে প্রত্যাখ্যান করে, বলপ্রয়োগ করবে, যদি বলপ্রয়োগ করে, যে কাজ দেবতা করতে পারে সে কাজ মানুষ করতে পারবে না। এই নাটকটার ক্ষেত্রে মূল চরিত্র কিন্তু অবশ্যই সত্যবতী। সত্যবতীর রাজনৈতিক বোধ, সত্যবতীর যে বিভিন্ন কৌশল, বলা যেতে পারে রণকৌশল, সেইটাই এই নাটকের মূল উপজীব্য। হ্যাঁ, কিভাবে উনি গোটা হস্তিনাপুরের যে রাজবাড়ির যে কাঠামো, তাকে কিভাবে উনি চালনা করলেন, সেটাই এই নাটকে দেখানো হয়েছে। ওই আমরা একটা কথা বলি না, যা নেই মহাভারতে তা নেই ভারতে। অনেকেই বলবেন দুর্যোধনের কথা, অনেকে যুদ্ধের কথা। আমাদের এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ নেই, আমাদের এখানে ও সমস্ত কথা বলা নেই, ও পাশা খেলা নেই, এসব কিছু নেই। আমাদের এখানে আছে মহাভারতের যার জন্যেই এই মহাভারত, অর্থাৎ কৌরব বংশ বা পাণ্ডব বংশ, যে কারণে এই ক্ষমতার অধিকার নিয়ে যিনি আসলে চেষ্টা করেছিলেন একটা মিশ্র রক্তের প্রসার ঘটিয়ে, মিশ্র রক্ত মানে অনার্য রক্তের প্রসার ঘটিয়ে তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, যে যারা ক্ষমতায় আছেন সেই ক্ষমতা যেন বিচ্যুত হয় তারা, এবং যারা ক্ষমতা লোভী তারা যেন সরে যায়।